সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন, গত কিছুদিন যাবৎ দেশের রাজনীতিতে এক ধরনের গুমট পরিস্থিতি চলছিল, যখন বিএনপির পক্ষ থেকে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, আর সেই বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আর এই কথা যেদিন তিনি ঢাকায় একটি সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেছেন, সেদিনই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে ছিলেন। তিনি সেখানে বসে বলেছিলেন যে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, দেশের মাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, অন্যরা সবাই এ নিয়ে কোনো বড় কথা বলে না। তো তখন থেকেই এই দুই পক্ষের মধ্যে, অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটি টানাপোড়েন যে আগে থেকেই শুরু হয়েছিল, সেটি বেড়ে যায় এবং একটি গুমোট পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে ঈদের ঠিক আগের দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন। তখন বিএনপি এতে স্পষ্ট করে নিজেদের অসন্তোষ প্রকাশ করে। তবে ঈদের রাতে বিএনপির সিনিয়র নেতারা যখন তাদের দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান, তিনি তাদেরকে এক ধরনের পরামর্শ দেন, যে কারণে আমরা দেখেছি যে বিএনপি শেষ পর্যন্ত আর কঠোর কথাবার্তা বলেনি, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার একটি বৈঠক হবে, সেই কথাটি জানানো হয় এবং সেই বৈঠকটি হয়েছে। সেই বৈঠক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধের দিকে নির্বাচনটি হতে পারে, এবং এই ঘোষণাটির পর এক ধরনের রাজনীতিতে স্বস্তি ফিরে এসেছে। তবে এই স্বস্তি আদৌ ফিরে এসেছে কিনা, এ নিয়েও নানান জনের নানান রকমের প্রশ্ন আছে। এসব নিয়েই আজ আমরা কথা বলবো। রাজনীতিতে স্বস্তি ফিরল কি? এই কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমসের মিঠে করায়। আপনি শুনছিলেন। আপনাকেও স্বাগতম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঈদের পরে আপনার অনুষ্ঠানে। ভালো থাকবেন। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম। তো আপনি শুনছিলেন, একটু লম্বা করে ভূমিকা দিচ্ছিলাম যে দেশের বর্তমানের যে অবস্থাটা আসলে এক ধরনের গুমট পরিস্থিতি ছিল, সেটা থেকে অনেকেই বলছেন যে একটা স্বস্তি ফিরেছে। আপনার দৃষ্টিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন? আবারও ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা করেছেন আপনি, স্বাভাবিকভাবে সবারই মধ্যে একটা ভাব, কিন্তু আসলে আমার দৃষ্টিভঙ্গিটা একটু মানে কেন জানি না অনেকের সঙ্গে আপনাদের সঙ্গে মিল খাচ্ছে না। আসলে এখানে গুমোটের তো কিছু ছিল না। এখানে বিএনপি নির্বাচন চাচ্ছে এবং বিএনপিকে অত্যন্ত খারাপ ভাষায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব বিদেশের মাটিতে জাপান থেকে একটা বাজে মন্তব্য করেছেন, যে মন্তব্যটা খুবই অনভিপ্রেত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল, এবং তিনি সরাসরি বলেছেন যে একটি দল। যাই হোক, আমি ধরে নিয়েছিলাম যে একটি দল মানে বিএনপি না, একটি দল অন্য কাউকে মিন করেছেন, অনুন্নত করতে পারেন। যাই হোক, পরবর্তীতে যখন উনি লন্ডনে গেলেন এবং লন্ডনে যাওয়ার পরে উনি তারেক রহমান সাহেবকে দেখা করবেন বলে একটা মেসেজ আমাদেরকে দিলেন, এটা আমাদের মধ্যে একটু খটকা লেগেছে। কারণ রাজনীতির পরিভাষায় এটা যায় না। কারণ প্রধান উপদেষ্টা সাহেব এমন কোনো পানিতে পড়ে যান নাই যে উনি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় আলোচনা করার জন্য আজকের এই আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে, এই কমিউনিকেশনের যুগে ওনাকে লন্ডনে উড়ে যেতে হবে, উড়ে যেতে গিয়ে সেখানে কথা বলতে হবে। এখানে আমার মনে হয় উনার লন্ডনের যাওয়ার বিষয়টাকে উনি অন্যদিকে ধাবিত করার জন্য, বা এটাকে অন্য কোনো প্রসঙ্গে নিয়ে যাওয়ার জন্য, বা অন্য ওনার যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন, সে উদ্দেশ্যটা হয়তো আমরা এখনো জানি না আসলে সুপ্ত উদ্দেশ্য কি ছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকটা করেছেন কিনা আমি জানি না। তবে আমার মনে হয় যে আসলে উনি যে দুর্বলতা দেখিয়েছেন
এবং উনি যে একটা পরিবেশ লন্ডনে গিয়ে সৃষ্টি হয়েছে, এবং তার প্রেস সচিব সাহেব যে ভাবে জিনিসটা ঘোলাটে করেছেন, এটা ওনার অবস্থানকে অনেক নড়বড়ে করে দিয়েছে। নির্বাচন তো হতে হবে, ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই। কিন্তু এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যদি ঘুমট অবস্থা চলে যায়, আমি খুশি হব, আমি আপনাদের সঙ্গে আনন্দিত হব যে যদি রাজনীতিতে একটা সুন্দর ফয়সালা আসে, স্বস্তি ফিরে আসে, তাহলে ভালো হব। কিন্তু আপনি প্রশ্ন করে ফেলেছেন, স্বস্তি ফিরলো কি? স্বস্তি ফিরলো তো স্বস্তি ফিরলোই, তাহলে প্রশ্ন কেন? আপনার প্রশ্নের মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে যে স্বস্তিটা ফিরে নাই, এবং স্বস্তির কোনো সম্ভাবনাও তৈরি হয় নাই। কারণ না হলে প্রশ্ন তৈরি হতো না। বরং আপনি এও বলতে পারতেন যে আমরা ফিরে পেয়েছি, এই ব্যাপারে কি আমরা সন্তুষ্ট থাকতে পারি কিনা। না, প্রশ্নটা আসলে কি এর সাথে না যদি যোগ করি, স্বস্তি ফিরলো কিনা, এটি আসলে প্রশ্ন আর কি। হ্যাঁ, স্বস্তি ফিরলো কিনা হলে পজিটিভ হতে হতো। জি জি, না সেটাই আপনার মতামত ফিরলো যে কিনা, আসলে স্বস্তি ফিরলো কিনা। কিনা যদি বলতেন তাহলে কিন্তু এটা পজিটিভ হতো, মানে আপনার এটার সঙ্গে স্বস্তি ফিরছে, আপনি স্বস্তি, আমাদের মতামতটা নিচ্ছেন, হলো কিনা। আপনার মধ্যে প্রশ্ন, স্বস্তি ফিরলো কি, ফিরলো কি, তার হ্যাঁ মানে হ্যাঁ, যে ফিরলো কিনা, ফিরলো কি, নাও ফিরতে পারে। না না না, স্বস্তি ফিরলো কি, মানে স্বস্তি ফিরে নাই, স্বস্তি ফিরে নাই, আপনার মনে সন্দেহ, স্বস্তি ফিরে নাই। যাই হোক, এটা আপনি প্রশ্ন করেছেন, আমার যে অনুধাবন হয়েছে, আমার মনে হয় স্বস্তিটা ফিরে নাই, এবং স্বস্তি ফিরার কোনো সুযোগ নাই। কারণ নির্বাচনে কোনো আলামতি আমরা দেখতে পাচ্ছি না, নির্বাচনে কোনো আলামত দেখতে পাচ্ছি না, এই জন্য যে এখানে এখনো ভোটার চূড়ান্ত তালিকা হয় নাই। ভোটারের চূড়ান্ত তালিকার জন্য সময়সীমা নির্ধারণ করা হয় নাই। সাধারণত ভোটার তালিকা হয় ডিসেম্বর মাসে, ডিসেম্বরের 30 তারিখে প্রতি বছরের ভোটার পরবর্তী নির্বাচনে যাবে, চূড়ান্ত তালিকা করা হয়। নির্বাচন কমিশনকে সেই কাজটা দেওয়া হয় নাই। নির্বাচন কমিশনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়েছে। অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, এই নির্বাচন কমিশনকে মানে না বলে ওরা দিয়েছে। এটা কিন্তু উড়ায় দিতে পারবেন না। যদি নির্বাচন কমিশনকে যদি এনসিপি যদি মেনে নিতে না চায়, তাহলে আপনি এই নির্বাচনের সম্ভাবনাটা সুদূর পড়া হতো। কারণ এই ইস্যুটাতেই নির্বাচন হবে না, এই নির্বাচন কমিশন ইস্যুটাতেই টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর এখানে কে বা কারা বলেছে, কে বা কারা, কারা না ঠিক, কারা তো বুঝে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ডক্টর ইউনূস এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আদৌ নির্বাচন নিয়ে আলোচনা করেছে কিনা, নির্বাচনটা আগায় আসুক পিছে আসুক, এই ব্যাপারে কেউ কোন প্রস্তাব দিয়েছে কিনা, আমি সন্দিহান। কারণ এখানে যদি নির্বাচনের আগানোর পিছনের প্রস্তাবটা কে দিবেন, তাহলে প্রথমে আলোচনার সূত্রপাতটা কিভাবে হবে? কারণ এখানে জনাব তারেক রহমান সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ইট ইস এন সিদ্ধান্ত, পজিটিভ এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এটা সুনির্দিষ্ট একটা স্টেটমেন্ট, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। আর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ঘোষণা, জাতির উদ্দেশ্যে, আমার কাছে আপনার কাছে না, সারা জাতির কাছে উনি উদ্দেশ্যে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, এপ্রিলের মধ্য মাঝামাঝি সময়ে, সরি মাঝামাঝি সময় প্রথমার্ধে। প্রথমার্ধে, তার মানে 15 তারিখের আগে হইতে হবে উনি যেটা মিন করেছেন। তার মানে উনি যেখানে যাদের সামনে বলেছেন সেই কথাটা উনি অবশ্যই একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরিবর্তন করতে পারেন না। উনি কিন্তু আলোচনাটা সেখানে তো উঠতে পারে না। উনি তো তাহলে নিশ্চয়ই তারেক রহমান সাহেব ওনাকে বলতে পারে না যে আপনার নির্বাচন 15 ফেব্রুয়ারি বা এই ডিসেম্বরের পরে নিচ্ছেন কেন, এই প্রশ্ন যদি করে থাকেন, তাহলে তো আমার মনে হয় যে আলোচনাটা বন্ধুত্বসুলভ হয় নাই, সৌহার্দ্যপূর্ণ হয় নাই। কারণ ওনাকে তো প্রশ্ন করতে পারেন আপনার নির্বাচন কেন এপ্রিলে নিয়ে গেলেন, যেখানে আমরা বলছি আপনার নির্বাচনটা ডিসেম্বরে করেন, তাহলে সৌহার্দ্যপূর্ণ হচ্ছে না। আবার কি কারণে, কি প্রিয়াম্বলে, কি সূত্র ধরে উনি বলবেন
যে আমি নির্বাচনটা এপ্রিলের সামনে নিয়ে আসব। তাহলে আলোচনার মধ্যে আমরা কোনো সূত্র পাই না, নির্বাচন নিয়ে কথা বলার কোনো সূত্র তো আমরা পাই না, কথাটা কে বললো? আর যেহেতু এজেন্ডাবিহীন বক্তব্য, এজেন্ডাবিহীন এবং দুইজনে কথা বলছেন, এবং দুইজনে কারো কাছ থেকে আমরা এই ব্যাপারে কোনো কথা আমরা পাই নাই, আমরা কোনো আভাস ইঙ্গিত দেখি নাই। যারা বলেছেন তারা তো রাজনীতিতে আমি কি বলবো, তারা হলো, আমরা যেটা পলিটিক্সের ভাষায় বলি সেটা হচ্ছে যেটা এটা ঢিল ছুঁড়ে দেখা জনগণের মতামত কি হয়। বিভিন্ন অগুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়ে এমন কিছু কথা বলানো হয় যে কথাগুলো দিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখা হয়। এখন এটা হয়তো ঢিল ছুঁড়ে দেখেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন, এবং তিনিও সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন যে দুইজনের মধ্যে এই কথাটি হয়েছে নির্বাচন নিয়ে, যে এক পক্ষ বলেছে যে যেহেতু রমজান, ঈদ, পরবর্তীতে পরীক্ষা, আবহাওয়া এইসব, সুতরাং ঈদের আগেই রমজানের আগেই নির্বাচনটি করা ভালো, এটি বলেছিলেন তারেক রহমান সাহেব। এবং সেটি প্রধান উপদেষ্টা মেনে নিয়েছে যে হ্যাঁ, আমাদের সংস্কার কাজগুলি যদি আমরা দ্রুত করে ফেলতে পারি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করা যায়। এভাবেই নাকি একটি সমঝোতা হয়েছে, যেটি পরবর্তীতে যৌথ সংবাদ সম্মেলন, এক পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেক পক্ষে উপদেষ্টা খলিলুর রহমান সাহেব ছিলেন, তারা এই কথাটি বলেছেন। তো তারা তো একজন দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে, আরেকজন সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে, যিনি একজন উপদেষ্টা, দায়িত্ব নিয়ে এই কথাগুলি বলেছেন। আমি তো ভাই, আপনিও তো আলাদাভাবে শুনতে পারেন, আপনাদের মাধ্যমে তো আমিও ওই সংবাদ সম্মেলনের বক্তব্যগুলো শুনেছি, আমিও তো দেখেছি। সেখানে তো ওনারা বলেছেন যে ওনারা একান্ত সভা করেছেন, প্রথমে কিছুটা প্রোটোকল আলোচনা হয়েছে, তারপর চলে আসছেন। সেখানে তো এই ধরনের কোনো বক্তব্য, আপনি যে লম্বা স্টেটমেন্টটা দিলেন, এতটুকু স্টেটমেন্ট তো কেউ দেয় নাই। ওনারা বলছেন সংবাদ সম্মেলনে বলেছেন, সংবাদ সম্মেলনে তো আমরা শুনেছি, কোথাও এত লম্বা বক্তৃতা কেউ দেয় নাই। লম্বা বলেছেন, ওনারা আলোচনা করেছেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে পরবর্তীতে একটা ঘোষণা আসছে, সেই ঘোষণা বলা হয়েছে, আমরা পত্রপত্রিকায় আমরা দেখছি, টেলিভিশনে স্ক্রোলে আসছে, আমি তো লন্ডনে যাই নাই, আমরা আপনাদের মাধ্যমে দেখি, সংবাদ মাধ্যমে দেখি। সেখানে আমরা একটা দুইটা স্টেটমেন্ট দেখেছি দুইজনের, আমির খসরু মাহমুদ সাহেবের স্টেটমেন্ট দেখি নাই, দুইটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট দেখেছি কি নাম প্রধান উপদেষ্টার যে খলিলুর রহমান সাহেব, খলিলুর রহমান সাহেব বলেছেন যে নির্বাচন রোজার আগে হতে পারে, তবে সেক্ষেত্রে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি, আমি ভুল না বলে আপনাকে আমি কারেক্ট বলি, আমার নিউজ আমি ছবি উঠে রাখছি। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে আপনি যদি বলেন যে সেটি হচ্ছে যে আপনি শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি, এই কথাটা কে বলেছেন? বলেছেন রোজার আগে ভোটের প্রস্তাব করেন তারেক রহমান। রোজার আগে ভোটের প্রস্তাব করেন তারেক রহমান। কে বলছেন? ব্রিফিং এ প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। জি, এবং ব্রিফিংটা ছিল যৌথ ব্রিফিং, এটা জয়েন্ট ব্রিফিং ছিল। ব্রিফিং এর নিউজটা যমুনা টিভিতে যেটা আসছে সেটা হচ্ছে যে ব্রিফিং এ প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। সেখানে ইয়ার বক্তব্য তো বলে আমির খসরুর বক্তব্য তো আসলে পাশে ছিলেন, আমির খসরু মাহমুদের বক্তব্যটা দেন নাই, ওইরকম বক্তব্য আমরা শুনি নাই। ওখানে শুনলে তো আমরা শুনতাম, আমরা তো টেলিভিশনে আমরা সঙ্গে সঙ্গে পড়েছিলাম 10:40 লন্ডন টাইমে করেছে। এই বক্তব্যটার মধ্যে তো এখানে ডালমে কুছ কালা হয়, কারণ তারেক রহমান সাহেব কি বক্তব্য দিয়েছেন এইটার প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিশ্লেষক জনাব খলিলুর রহমান সাহেবদের বলাটা ইট ইজ অবদ্ধচিত, কারণ বক্তব্যটা তারেক রহমানের বক্তব্যটাকে কোট করতে পারেন না প্রেস কনফারেন্সে, এটা দৃষ্টতা। এটা আপনাদের চোখে হয়তো আপনারা সরকারের অনুগত, তাই সরকারের সবকিছু ভালো লাগে আপনাদের, কিন্তু যেখানে আলোচনা হয়েছে দুজনের মধ্যে,
এখানে দুজনেই বক্তব্য করবে। ওনারা প্রেস কনফারেন্স তো ওনারা কাউকে অথরাইজ করছে কিনা আমি জানি না, করা নাই তো। এখানে তো প্রেস কনফারেন্স করবে ওনারা দুইজন, কারণ আলোচনাটা হয়েছে একান্তে ওনাদের দুজনের মধ্যে, একান্ত দুজনের মধ্যে হয়েছে। মানে কি আলোচনা হয়েছে তাদের জানার তো কথা না। এবং আমরা টেলিভিশনের ভিডিওতে দেখলাম যে তারেক রহমান সাহেব হোটেল থেকে বেরিয়ে আসতেছেন এবং বেরিয়ে এসে সবার সঙ্গে হাত মিলায় করমর্দন করে উনি গাড়িতে উঠে চলে গেলেন। আমরা এই টেকনিক্যাল বিষয়টায় আর গেলাম না, কারণ হচ্ছে যে আমাকে টেকনিক্যাল না গেলে তো বিষয়ে আমি কথা বলতে পারবো না ভাই, না গেলে তো আমি কথা বলতে পারবো না। এখানে টেকনিক্যালিটি ম্যাটার্স। কারণ টেকনিক্যাল আপনি বিষয়টা এখানে এরকম। আপনি আমি এখানে আমি অসত্য যদি কথাকে, অসত্য কথাকে এজাম্পশনকে আপনি কথা নিয়ে আগালে তো আগাতে পারবো না। কারণ এখানে আমি এই যদি ধরনের একটু আপনাকে যোগ করি আর কি, বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে যখন উপদেষ্টা খলিলুর রহমান, উপদেষ্টা মানে এখন মন্ত্রী ধরেন, আর পাশে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি যখন একটি কথা বলছেন পাশে বসে উনি কন্ট্রাডিক্ট করছেন না, তিনি বলছেন না যে না এরকম কথা আমাদের দলের চেয়ারপারসন বলেন। আপনি আমি কি আমাকে আমাকে শেষ করতে দিন প্লিজ। প্রথমত উনি সেটি কন্ট্রাডিক্ট করেননি। দ্বিতীয়ত এই ধরনের পরিস্থিতিতে আমরা অতীতেও দেখেছি যে কোনো একজন দুইজন শীর্ষ নেতার মধ্যে বৈঠক হওয়ার পর দুইজন শীর্ষ নেতা অন্য দুইজনকে বা একজনকে অথরাইজ করতেই পারেন যে আপনারা আমাদের এই আলোচনার বিষয়গুলিকে প্রেসকে জানান। অনেক সময় সেটি প্রেস উইংও করে থাকে, একটি পার্টিরও তো প্রেস উইং থাকে, সেখানে দলের শীর্ষ নেতার প্রেস সেক্রেটারি থাকেন, ডেপুটি প্রেস সেক্রেটারি থাকেন, তাদেরকে যদি অথরাইজ করেন এবং তারা যেটা বলেন আমরা তো ধরেই নেব যে শীর্ষ নেতারা যে বৈঠকে আলোচনা করেছেন সেটি তারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না শীর্ষ নেতাদের পক্ষ থেকে কন্ট্রাডিক্ট করা হচ্ছে যে তুমি এই কথা বললে কেন, আমি তো এই কথা বলি নাই বৈঠকে, যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যে আমরা বৈঠকে কথা বলেছি একটা, তুমি বাইরে প্রেসে গিয়ে বলেছো আরেকটা, এরকম কোনো ব্যবস্থা আমরা খলিলুর রহমান সাহেবের সম্পর্কেও নিতে দেখিনি, আমির খসরু মাহমুদ সাহেবের সম্পর্কেও নিতে দেখিনি। এরকম কোনো পরিস্থিতি আমরা এমনটা দেখিনি যে দুই পাশে বসেই আমির খসরু মাহমুদ বলছেন যে আমার নেতা এটা বলেননি আপনি কেন বলছেন, সেটিও বলেননি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে যখন বাইরে এসে তারা দল থেকে একজন সরকারের পক্ষ থেকে অথরাইজ হয়ে যৌথ ব্রিফিং এ একজনও যদি কথা বলেন এবং অপরজন যদি সেই কথাকে কন্ট্রাডিক্ট না করেন, তাহলে তো সেটি তাদের বৈঠকের কথা বলেই আমরা সাংবাদিকরা ধরে নেব, যতক্ষণ পর্যন্ত না তারা কন্ট্রাডিক্ট করছে। আপনি যদি কাউকে আপনার প্রতিনিধি হিসেবে আরেকজনের কাছে পাঠান যে তাকে গিয়ে এই কথাটি বলো, সে যদি বলে এবং আপনি যদি কিছু না বলেন যে হ্যাঁ সে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে বলেছে, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে না আমি তো তোমাকে অন্যরকম বলেছিলাম তুমি কেন সাংবাদিকদের কাছে এরকম বললে, ততক্ষণ পর্যন্ত তো সাংবাদিকরা সেটি আপনার কথা বা আপনার সিদ্ধান্ত অনুযায়ী হিসেবে মেনে নেবে। তো সেই হিসেবে আমরা সাংবাদিকরা এটা আপনার সাংবাদিকতার ব্যাপার। আমি তো মনে করি, আমি কিন্তু পাঠক, আমি সংবাদ পাঠ করি, আমি তো সংবাদ পাঠ করি, ওকে বলি যে এটা প্রথম স্টার, ডেইলি স্টার বা প্রথম আলো বা ওকে গালি দেই। কেন গালি দেই? কেন আপনাকে আমি গালি দেই? আমি তো সংবাদ, তো আমি পাঠক, আমি শুনি, আমি শুনেই তো বলি যে আপনি একটা বাকওয়াজ কথা বলেছেন, আপনি একটা লায়ার, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা আপনি মুজাম্মেল বাবু, বুঝছেন না? আমি কেন গালি দেই? আমি রূপাকে কেন গালি দেই? যখন রূপা তার বক্তব্যকে টুইস্ট করে, আমি কেন আজকে সংবাদপত্রের সম্পাদকদের গালি দিচ্ছি? কারণ তারা টুইস্ট করে নিজের স্বার্থে, তারা একটা পক্ষে কথা বলে। আপনি যে সংবাদটা পরিবেশন করছেন, আমি তো আপনাকে ভালো বলছি না মনীষ সাহেব, আমি তো আপনাকে গালি দিচ্ছি। আপনার নিউজটা পড়ে, আমি তো পত্রিকাটা পড়ে আপনি যে নিউজটা করছেন আমি গালি দিচ্ছি। কাজে আমি আপনার সঙ্গে তো একমত না। আপনি যে কথা বলেছেন, আপনি চিট করতেছেন, ব্লাফ দিচ্ছেন, আপনারা খারাপ লোকের বক্তব্যগুলো খারাপভাবে পরিবেশন করে আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছেন। আপনি সংবাদ পরিবেশন করছেন, আপনি সংবাদ পরিবেশন করছেন আপনার দৃষ্টিভঙ্গিতে। আমার কাছে আপনি লায়ার, আমার কাছে আপনার সংবাদটা পরিবেশন করে একজন খারাপ সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছেন। আমি আপনার খারাপ বলি। মুজাম্মেল বাবু তো আমার সম্পত্তি নিয়ে যায় নাই, সে তো তার কাছে আমি টাকা পাই না,
কিন্তু মুজাম্মেল বাবুকে আমি গালাগালি করি কেন? গালাগালি করি সে নিউজকে টুইস্ট করেছে। আমি কেন বলি? কাজে আপনারা বললে আমাকে মানতে হবে, আপনারা যা বলবেন সেভাবে আমার কথা বলতে হবে। আমি তো ভাই আপনার সংবাদ পাঠ করে আমি সত্যটা অনুধাবন করি, সেখান থেকে বুঝতে পারি যে আমার মনির ভাই কতটা সৎ কতটা অসৎ। কাজে আমার দৃষ্টিতে আজকে যে সাংবাদিকরা রিপোর্টাররা করেন তারা তো অসৎ, শতভাগ অসৎ, এবং তারা বিভিন্ন চাকরি করে, কর্পোরেট হাউসে চাকরি করে, বেতনের জন্য তারা নিউজ করে। আর কর্পোরেট হাউসের মালিকরা তাদের অবস্থাকে ধরে রাখার জন্য পত্রিকা চালায়। এখানে তো বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতা নাই। এখানে আমরা নিজে দেখতেছি নিউজ কি হচ্ছে, আমরা নিজে দেখতেছি আপনি স্ক্রোল কি করতেছেন, আমরা নিজের ছবি উঠে রাখতেছি কেন? আমি জানি এগুলো আপনারা পরবর্তী টুইস্ট করবেন, আপনি স্বীকার করবেন। আমি কেন যদি নিউজটা আমার কাছে গ্রহণযোগ্য হইতো তাহলে আমি কেন ছবি উঠেতাম তাৎক্ষণিক ভাবে? বলেন, গতকালকে উঠেছি এই 4টার সময়। কেন উঠে রাখছি? বিকজ আপনি অসৎ সংবাদ পরিবেশন করতেছেন বলে। আপনি চাচ্ছেন খসরু অভদ্র হোক, সেখানে একটা অভদ্র আচরণ করুক, এবং খলিল জানে যে তার কথাকে ওখানে পাবলিকলি কেউ ডিফার করবে না। দিস ইজ উই কল ইট ডার্টি পলিটিক্স। এটাকে আমরা বলি খারাপ রাজনীতি। কারণ কোনো দুই রাজনীতিবিদ কখনোই প্রকাশ্যে তর্ক করে না, প্রকাশ্যে ঝগড়া করে না। এই জন্য ঝগড়া করার জন্য জায়গা হলো সংসদ। এই জন্য সংসদে অনেক সময় এমপিরা ঝগড়া করলে আপনারা এটাকে নিউজ না ভিউজ তৈরি করেন, আপনারা তাদের চরিত্র হনন করেন। বিভিন্ন সংবাদপত্রে আজকাল চরিত্র হনন করা হয় রাজনীতিবিদদের। কতগুলো মিডিয়াই তো আছে যে মিডিয়াতে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়, যদি না তারা আপনাদের কথা মতো সংবাদটা না বুঝে। কাজে মনির ভাইয়া, আপনি যে কথাটা বলছেন সেটা আপনি সংবাদ পরিবেশন করছেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। এটাতে আমি স্বস্তি পাই না, কারণ আপনার পরিবেশিত সংবাদটা মিথ্যা, এটা অসত্যভাবে পরিবেশন করেছেন। এটার সঙ্গে কোনো ফ্যাকচুয়াল বা কোনো এভিডেন্সিয়াল কোনো তথ্য নাই, সত্যতা নাই। এখানে দুজন লোক বিতর্ক করে নাই বলে, তর্ক করে নাই বলে আপনি মেনে নিচ্ছেন। আমি তো এখানে কোনো তথ্য সূত্র পাই না যে এই সূত্রের খলিলুর রহমান সাহেবকে এমন সুযোগ সময় আমি দেখি নাই যে খলিলুর রহমান সাহেবকে এই নিউজটা পরিবেশন করার জন্য বলে দেওয়া হয়েছে বা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন। এবং আমি এখানে দেখছি যে দুজনের বক্তব্য দুই রকম, তার প্রেস সচিবের বক্তব্য আর খলিল সাহেবের বক্তব্য এক নয়। কাজে এখানে আমরা বিএনপি আমির খসরু সাহেব ওখানে কথা বলার অথরাইজ কিনা আমরা তাও জানি না, কারণ ওখানে দুইজন ছিল, বিএনপির দুইজন লোকে বসতে দেখছি। এখন কে অথরাইজ সেটা আমি জানি না। আপনি সংবাদ পরিবেশক হিসাবে আপনি মুখ সংবাদ পরিবেশন করে আপনার সংবাদে কাটতি বাড়াবেন, আপনার সংবাদ কাটতি বাড়াবে, অনেক মানুষ। আমরা ধরুন সাংবাদিকরা মিথ্যা কথা বলছে, সাংবাদিকরা মিথ্যা নয়, নিজেদের ধরুন না আপনারা মিথ্যা কথা বলছেন, ধরুন না বলছেন, ধরুন বলবো সেখানে সত্যি কি ঘটনাটি ঘটেছে? ধরবো কেন? আমি তো বলছি মিথ্যা কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা তো সেখানে, আচ্ছা তো সেখানে কি ঘটেছিল আপনার কাছে? তো তাইলে জানতে চাইবো যে আমি তো জানি না। আমি জানার যে মাধ্যম ছিল সেই মাধ্যমটা করাপ্ট মাধ্যম, সেই মাধ্যমটা একটা উদ্দেশ্য প্রণীত মাধ্যম, সেই মাধ্যমটা করাপ্ট মাধ্যম বলেই আমরা জানি না কি হয়েছে, কারণ আমরা ওনাদের মুখ থেকে শুনি নাই, এই কথাগুলোকে আমরা বিশ্বাস করি না। আপনি সংবাদ পরিবেশন করছেন আপনার মতো করে, আপনি দেখেন তো 10টা পত্রিকা একখানে করেন তো, সূত্র তো এক কিন্তু মেসেজ নিউজ এক কিনা? আপনি সংবাদ একজন সিনিয়র সাংবাদিক, আমি কি এখন প্রথম আলো শেয়ার করব? আমি কি একটু প্রথম আলোটা শেয়ার করব? প্রথম আলো কি নিউজ দিয়েছে বলেন, কি লিখেছে বলেন তো? নিউজের ভাষা দেখেন, হেডলাইন দেখেন না ভিতরে নিউজটা দেখেন। আপনি হেডলাইন পড়েন, নিজের ভিতরে পড়েন। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে বোর্ড একমত ইউনূস ও তারেক, ডাহা মিথ্যা কথা, অসত্য কথা, সেটা উদ্দেশ্যমূলক অসত্য কথা বলেছে। দেখেন কি লিখছেন, রাজনীতিতে টানাপোড়েনের ফেরবে বলে আশাবাদ করছেন, কি বলেছেন দেখেন তো, পড়েন নিউজটা, হেডলাইনটা কি আর ফার্স্ট লাইনটা কি? ফার্স্ট লাইনটা কি দেখেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতি টানাপোড়েন যেভাবে অনুষ্ঠিতর দিকে যাচ্ছিল, বৈঠকে অনেকটা কেটেছে, বৈঠকে অনেকটা কেটেছে, উনি মনে করেন কেটেছে,
এটা তো ভিউজ, ইট ইজ নট এ নিউজ, ইট ইজ নট এ ভিউ, ইট ইজ এ ভিউজ। আচ্ছা, বৈঠকের সিদ্ধান্তটি বলা হয়েছে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। মনির ভাই, এই মনির কথা দেখেন, আমি সিদ্ধান্ত বলতে কেন তার কি লেখেন, গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি আমি ধরে রাখেন বিএনপির সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বৈঠক হয়। জি, এটা নিউজ, এটা নিউজ। বলেন বৈঠক শেষে যৌথ বিবৃতি ঘোষণা আসে। যৌথ বিবৃতি কার, যৌথ বিবৃতি কে দিয়েছেন বলতে হবে তো। সেগুলিও থাকবে, নাই, ঘোষণা আসে, যার প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। দেন জাতীয় সংসদে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ যৌথ ঘোষণা আসে সব বস্তু সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। ঘোষণা আসে, কে ঘোষণা দিয়েছে এটা বলেন না কেন? যৌথ ঘোষণা কে দিয়েছে? যৌথ ঘোষণাটা কে দিয়েছে? তারা কি বলেছে যৌথ ঘোষণা দিলে তো একজন পড়বে, একজন দাঁড়ায় থাকবে। তো যৌথ ঘোষণা আসছে। এই যে আপনারা ভিউজকে নিউজ বানাচ্ছেন, আপনি এখানে প্রথম লাইনটা নিউজ, পরের লাইনটা ভিউজ। ঘোষণা আসে, কি ঘোষণা আসছে? ঘোষণার মধ্যে কোথায় লেখা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে? তাহলে আপনি বলেন না কেন আগামী ঘোষণা আসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? তাহলে আপনি ঘোষণা দেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসে, এই ঘোষণা দেন, এটা তো বলেন নাই। বলছেন কি? এখানে একটু দেখেন, এখানে পড়েন আপনি। তারা প্রায় 1.5 ঘন্টা কথা বলেন, এর মধ্যে বড় একটি সময় ইউনূস একান্তে বৈঠক করেন। পরে ওই হোটেলেই যৌথ সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একান্ত আলোচনায় দুই নেতা সন্তুষ্ট হয়েছেন বলে তারা জানান। এটি ছিল যৌথ ব্রিফিং এর। আচ্ছা, তাহলে এখানে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? নির্বাচনের কথা বলা হয়েছে? দুইটা প্রশ্ন আপনার কাছে। একটা, এটা কি সম্মিলিত প্রেস কনফারেন্স ছিল না যৌথ ছিল? যদি যৌথ হয় তাহলে 4 জন কি করে হলো? এবং কর্তৃপক্ষের বক্তব্য চাই, যারা দুজন আলোচনা করেছেন তাদের বক্তব্য চাই। কাজে সেখানে নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই। কাজে নির্বাচন এপ্রিলে আগে হবে এই ধরনের কোন রকম আলামত আমরা দেখতে পাই নাই, আলামত নাই। কাজে আমরা এটাকে, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি যেহেতু, আমি ব্যক্তিগত মনে করি এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এবং সেই বিভ্রান্তিটা সংবাদ মাধ্যম শফিকুল ইসলামের অঙ্গুলি হেলনে, শফিকুর রহমানের অঙ্গুলি হেলনে, তার নিয়ন্ত্রণে সংবাদ মাধ্যমগুলো ছড়াচ্ছে। বিএনপির কাছে কোনো সংবাদ মাধ্যম নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না, এবং আমি বিশ্বাসও করি না যে ডক্টর ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন বা সম্মতি দিয়েছেন। এবং আমি বিশ্বাসও করি না তারেক রহমান নির্বাচন 31 ডিসেম্বর পিছায় নেওয়ার জন্য রাজি হয়েছেন বা এই ধরনের কোনো আলোচনা হয়েছে। আমরা অপেক্ষা করতেছি, আরো 2-1 দিন যাক, জিনিসটা পরিষ্কার হবে। আমি হর্সেস মাউথের বক্তব্য শুনতে চাই না, এবং আপনার সংবাদপত্রের প্রতি আমাদের কোনো রকম আস্থা নাই, বিশ্বাস নাই। আপনি নিজেই বলেছিলেন যে এনসিপি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছে, একই সাথে তারা লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন এটি নিয়েও প্রশ্ন তুলেছে যে কেন দেশের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টাকে বৈঠক করতে হবে। তো সেই অংশটা বাইরে রেখে আপনি যে এই অংশটি বলেছিলেন যে যেহেতু এনসিপির মতো একটি দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, যেহেতু এই নির্বাচন কমিশন তাদের যেই একটি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা, আপনি সেই ওই রকম কিছু দেখছেন না, তো এই নির্বাচন কমিশনের অধীনে আদৌ কি নির্বাচন হবে বলে মনে করেন? আমি আগে বললাম এনসিপি যখন বলছে নির্বাচন হবে না, ওকে মানবে না, তো হবে না, এটা মনে করা কি আছে? এনসিপি কি এতই গুরুত্বহীন? এবং এনসিপি তো পরিষ্কার বলে দিছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না। আর এনসিপি যদি আগামী নির্বাচনে না যায়, কোন নির্বাচন না যায়,
বাকি সবাই 95 জন মিলে নির্বাচন করলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কারণ এনসিবি এই দেশের ইয়ুথ ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তারুণ্যকে তারা রিপ্রেজেন্ট করে, তাদের জন্যই আজকে সকল পরিবর্তন সকল সংস্কার করা হচ্ছে। তারাই যদি নির্বাচনে আসতে না চায় নির্বাচন কমিশনের অধীনে, এটা নির্বাচন হবে না। কাজে আমি তো এই জন্যই বলছি যে আমার বক্তব্যটা পরিষ্কার, এবং এনসিবি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের প্রতিক্রিয়া শতভাগ যথাযথ আছে। কারণ তারা বলতেই পারে একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারিখ পরিবর্তন কেন হবে, এটা সঠিক কথা বলেছে। এবং সে প্রকাশ্য, আমি তো নিউজে শুনি নাই, তার মুখে শুনেছি। আপনাদের টেলিভিশনের রিপোর্টার কি বলছে এটা শুনি নাই, কিন্তু উনি যে কথা বলেছেন, যে নাসির যে কথাটা বলেছেন, যে কথা আমরা সেটা শুনেছি, এবং তাৎক্ষণিকভাবে সে বলেছে, এবং সে যথার্থই বলেছে, এবং এটাই বক্তব্য, এটি বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরই বক্তব্য, সকল রাজনীতি অন্য দলগুলোরও বক্তব্য। একমাত্র আমাদের এলিট ছাড়া বাকি সবার একই বক্তব্য। আমাদের এলাইট মানে আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাড়া বাকি সবারই এক বক্তব্য, যে বাংলাদেশের রাজনীতি কবে হবে, কখন হবে, এটা লন্ডনে বৈশা একটি রাজনীতি দলের নেতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হইতে পারে না, এবং এরকম ভুল ডক্টর ইউনূস সাহেব করবেন না। কাজে এটা যে করেছেন, এখানে আমি এই জন্য বলছি যে আমি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ডিসেম্বরে তো নির্বাচন হবেই না, এখন যা বুঝতে পারতেছি, এটা তো এই চ্যাপ্টার গন। এখানে বিএনপি সেখান থেকে যদি এই ন্যারেটিভ যেটা দেওয়া হয়েছে, নারেশন যেটা চলতেছে, এই ন্যারেটিভ যদি বিএনপি তীব্র প্রতিবাদ না করে, তাহলে বিএনপি কে প্রকান্তরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না এই দাবির থেকে সরায় আনতে পারছে সুকৌশলে, অত্যন্ত চতুরতার সঙ্গে প্রধান উপদেষ্টা পেরেছেন। আমি তার জন্য অভিনন্দন জানাই তাকে। উনি অত্যন্ত সুচতুর ভাবে, অত্যন্ত দক্ষতাও বলতে পারি আমি, এবং উনি উচ্চমানের খেলোয়াড় নিজে দাবি করেন। উনি ডিসেম্বর থেকে বিএনপি কে নিজের নির্বাচনের দাবি থেকে সরিয়ে নিতে পেরেছেন, এবং ডিসেম্বরে নির্বাচন হবে না, কাজে আমরা ধরে নিচ্ছি। আমার ধারণা, আমার বক্তব্য হলো, বিএনপি যদি ডিসেম্বরের নির্বাচন থেকে সরে যায়, তাহলে নির্বাচন 2026 সনে হবে না। এপ্রিল তো পরে কথা, ফেব্রুয়ারি তো পরে কথা, 2026 সনেও সেই নির্বাচন হবে না। পরবর্তী প্রশ্নে যাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ দেশের কত বড় দল, এখন আপাতত নিষিদ্ধ, সেটি তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো আমরা একটি কথা বলি প্রায়, ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সকলের অংশগ্রহণের একটি নির্বাচন হওয়া উচিত, যেটি আমাদের সেনা প্রধানও বলেছিলেন। আওয়ামী লীগের মতো একটি দলকে নির্বাচনে বাইরে রেখে যে নির্বাচনটি হবে, সেটিকে কি ইনক্লুসিভ নির্বাচন বলা যাবে? ইনক্লুসিভ নির্বাচন বলে কোনো জিনিস নাই, কোনো শব্দ নাই। ইনক্লুসিভ মানে সবাইকে মিলে, এটা একটি উদ্দেশ্য প্রণোদিত ব্যাড ইন্টেন্ডেড পিপুলদের একটা বানানো শব্দ। ইনক্লুসিভ বলে কোনো নির্বাচন নাই। 70 নির্বাচনে মৌলানা ভাসানীর দল অংশগ্রহণ করে নাই, তাহলে নির্বাচন ইনক্লুসিভ ছিল না? এটা ওই নির্বাচনে কি অস্বীকার করেছে বলেন? সেই নির্বাচনে তো বয়কট করেছে, এবং আরো যতগুলো নির্বাচন হয়েছে সবগুলা নির্বাচনে কোনো না কোনো দল বয়কট করেছে। ছোট দল ছিল বলে তাদের বক্তব্যটা হয় নাই। ইনক্লুসিভ শব্দটা তো একটা বিভ্রান্তিকর শব্দ। আর বাংলাদেশের রাজনীতিতে আপাতত এবং আগামী কয়েক বছর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের নির্বাচন আসা দূরের কথা, বাড়িঘর নিয়ে বেঁচে থাকাই পর কঠিন। যদি একমাত্র বিএনপি যদি আল্লাহ রহমতে যদি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসতে পারে, তাহলে একমাত্র আওয়ামী লীগের বেঁচে থাকার পথ হবে। কারণ অতীত আওয়ামী লীগকেই বিএনপি বাঁচার সুযোগ দিয়েছে। আর বাকিরা, জামাতও ওই 75 সনে ওনাকে আওয়ামী লীগকে কচুকাটা করছে, এবারও তাই করেছে। এবং আল্লাহ না করুক ক্যাডার ভিত্তিক জামাত যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধ বিষয়ে কোন শব্দ এবং ম ক ত এই ধরনের শব্দই থাকবে না বাংলাতে, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। আর আওয়ামী লীগ তো যে কোথায় যাবে তার তো কোনো খবরই নাই। এটার একমাত্র কাজেই এখানে
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আইনেন না, এটা কোনো অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ আসলেও কিছু হবে না, না আসলেও কিছু হবে না। আওয়ামী লীগ আসার কোনো সুযোগও নাই, এবং আওয়ামী লীগের এমন সৎ সাহস নাই, আওয়ামী লীগের এমন কোনো নাই। একমাত্র আব্দুল হামিদ সাহেবকে দেখলাম, শ্রদ্ধা করে ওনাকে আমি দেখলাম যে উনি বাপের বেটা, উনি আমাদের হাওড়ের সত্যি শার্দুল, উনি বুক চেতিয়ে বিদেশে চিকিৎসা করে দেশে চলে আসছেন। উনি গেছেনও সোজা রাস্তায়, আসছে সোজা রাস্তায়, উনি টোটোকলের ধার ধারেন নাই, প্রোটোকল ছাড়াই চলে আসছেন। এবং এখনো আল্লাহর রহমতে বহাল তবিয়তে বাড়িতে আছেন। এখন পর্যন্ত ওনার গায়ে টাচ করার হিম্মত এখনো কেউ দেখাতে পারে নাই। আগামীতে হয়তো দেখাতে পারে, আমার বক্তব্যের পরে হয়তো আবার কারো হেডম বাড়ে যেতে পারে, দেখাতে পারে। তবে আপনি যে প্রশ্নটা বলছেন ভাইয়া, আওয়ামী লীগ আপাতত ভুলে যান। 21 বছর পরে আসছিল, ওয়েট, আমরা আগে বলছিলাম এরপরে এবার 42 বছর পরে আসবে। এর মধ্যে যদি ভারত ইন্টারভেন করে, ভারত যদি কোনো কারণে আবার ফোর্স পাঠায় দেয়, তাহলে হয়তো আসতে পারে, না আসার কোনো অসম্ভব নাই। কিন্তু নির্বাচন করে জনগণের ভোটে আসা, এই স্বপ্নটা না দেখাটা ভালো। আওয়ামী লীগ খুশি হলো বেখুশি হলো বড় কথা না, বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে জনগণকে আগে ফেস করতে হবে। আর একমাত্র বিএনপি যদি নির্বাচনে করাইতে পারে, জয়লাভ করতে পারে, তাহলে হয়তো আওয়ামী লীগের জন্য সুদিন আসতে পারে। আওয়ামী লীগ ইজ নট এ পার্টি, সে অংশগ্রহণ করলেই কি না করলেই কি। আওয়ামী লীগ একটা পার্টিকে বিলুপ্ত করে দেওয়া হলো, যেটাকে এখনো বাঁচায় রাখছেন ডক্টর ইউনূস সাহেব। এখনো বলেন যে এটা আপাতত সাময়িক, এগুলো বলতেছেন। উনি কিন্তু স্পষ্ট করে বলেন না যে, আমি এমন স্পষ্ট করে বললাম যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, কিন্তু আমার প্রধান উপদেষ্টা বলেন নাই। কাজে নির্বাচন যদি হয়, আদৌ যদি হয়, তাহলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই হবে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচন হবে না, তাহলে একটা মারামারি কাটাকাটি হবে, যে মারামারি কাটাকাটিতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাবে। কাজে এইটা নিয়ে এই প্রশ্ন নিয়ে আসলে লাভ নাই। এবং আওয়ামী লীগকে জানাই দিতে পারেন, বলে দিতে পারেন যে মেজর আক্তার বলছে তোমাদের আপাতত ভবিষ্যৎ নাই, অপেক্ষা করো, দোয়া করো, বিএনপি যদি অংশ জয়লাভ করে। আর এখানে বলে যাচ্ছে বিএনপি কে বলছে, আমি কিন্তু নির্বাচন করবো না। আমি নির্বাচন না করলে কি ইনক্লুসিভ হবে না? আমার এলাকার নির্বাচন আমি না করলে সবাই তো আমি করবো, আমি তো করবো না। কারণ আমি নতুন তারুণ্যকে তৈরি করবো, কারণ আমার সময় শেষ। আমি 2, 5, 6 মাস পরে বা 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে থাকবো না, এটা অবদায়িত সত্য। কিন্তু রাষ্ট্র থাকবে, বাংলাদেশ থাকবে, তো আমাকে পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে। কাজে আগামী নির্বাচনে আমরা তৈরি করব, এবং সেই প্রজন্ম যাতে দেশটাকে সুন্দর ভালো পথে নিয়ে যেতে চায়, সেই চেষ্টা করব। কাজে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তরটা এক কথায় দিয়ে এখন এতক্ষণ বললাম, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন কোনো প্রাসঙ্গিক না। আমি পরবর্তী প্রশ্ন করি, যেহেতু এই সরকারের এক ধরনের পক্ষপাত রয়েছে এনসিপির প্রতি, এক ধরনের পক্ষপাত রয়েছে জামাতের প্রতি, এরকমটি মানুষের মধ্যে পারসেপশন আছে, তো সেই নির্বাচনটি কি আসলে পক্ষপাত মুক্ত হবে কিনা? বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে জঘন্যতম স্বার্থবাদী এবং মিথ্যাবাদী এবং ক্ষমতা লোভীরা দেশ চালাচ্ছে, তাদের কাছে তো পক্ষপাত মুক্ত কিছু দেখতে পারবো না। পক্ষপাত মুক্ত কিছুই হচ্ছে না। তাদের প্রতিটা আচরণ পক্ষপাতমূলক। তারা প্রতিনিয়ত ওই সংবিধানকে বরকরার করতেছে। তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সংবিধান মেনে চলবে, তারা প্রতিনিয়ত বলছে সংবিধান পরিবর্তন করে ফেলবে। এই পক্ষপাত মুক্ত নির্বাচন তো এই সরকারের অধীনে কেন? কোন সরকারের প্রশ্নই ওঠে না। সরকারি কর্মচারীরা তো দক্ষ দেখে পক্ষ নিবে। এই সরকারি কর্মচারীরা দক্ষ এবং দক্ষতার দুইটা জিনিস নির্ভর করে। একটি দক্ষতা, হাউ টু ম্যানেজ দেম, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়, আসলেই তারা পক্ষপাতে চলে আসবে। এবং এই পক্ষপাতমূলক নির্বাচন, এই তারা উস্তাদ। সরকারি কর্মচারীরা সবসময় পক্ষপাতমূলক নির্বাচন করে। অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনের ফলাফল বহুলাংশে নির্ভর করেছে এই সরকার এবং বিভিন্ন মহল, সরকারি মহল কার প্রতি পক্ষপাত করেছে, কার পক্ষে ছিল। কাজে এখন আপনি যেটা বলছেন, এটা যদি হতো, এই বিশ্বাসটা যদি সরকারে থাকতো, সরকার নির্বাচনটাকে পক্ষপাতমূলক করতে পারবে, তাহলে নির্বাচন অনেক আগে হয়ে যেত। এই পক্ষপাত সরকার মুক্ত করতে পারবে আর কি।
এই না, পক্ষপাতমূলক নির্বাচন করাতে পারবে যদি বুঝতো না। যদি সরকার বুঝতো যে পক্ষপাতিত্ব নির্বাচন তারা করাতে পারবে, তাহলে নির্বাচন অনেক আগে হয়ে যেত। কারণ এই সরকার পরিষ্কার করে দিয়েছে তারা বিএনপির পক্ষে না। এই সরকার তাদের প্রতিটি আচরণে, কথায়, বার্তায়, আলোচনায় বলে দিয়েছে, প্রকাশ করায় শুধু একদম স্পষ্ট বলে দিয়েছে তারা বিএনপির বিপক্ষে এবং তারা বিএনপিকে নির্বাচনে আসতে দিতে চায় না। তার মধ্যে প্রথম আলো আছে, ডেইলি স্টারও আছে, এখানে তাদের সঙ্গে একটা মিল আছে, এই সরকারের জামাতের একটা মিল আছে। এরা সবাই বিএনপি বিরোধী। একদিন ছিল আওয়ামী লীগ বিরোধী, এখন আওয়ামী লীগহীন এই রাষ্ট্রে এখন তারা সবাই বিএনপি বিরোধী। কারণ তারা জানে যদি পক্ষপাত তো না করতে পারে, প্রভাব তো নাই তাদের, পক্ষপাতিত্ব করতে না পারে, তাহলে হবে। এখানে প্রতিটি থানার ওসি, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা 3টা জায়গা থেকে ভ্যাট দিয়ে এখন আসছে, ডিসি এসপি সবাই 3টা জায়গায় ভ্যাট দিয়েছে। তারা কদমমুচি করে আসছে জামাতের হুজুরদেরকেও, তারা কদমমুচি করে আসছে এনসিবির ছেলেদেরকেও, তারা কদমমুচি করে গেছে বিএনপির লোকদেরকেও। আপনি এলাকায় গেলে শুনতে পারবেন যে তারা অমুক ভাইয়ের লোক, অমুক মৌলানা সাহেবের লোক, অমুক হুজুরের লোক, অমুক ছেলের লোক। কারো সংখ্যা বেশি, কারো সংখ্যা বেশি। ওরা প্রতিদিন সিদ্ধান্ত 3বার নেয়, ডিসি, এসপি, টিএনও এবং থানার ওসি, তারা প্রতিদিন সিদ্ধান্ত নেয় 3বার। যদি প্রথম সিদ্ধান্ত নেয় বিএনপির কথায়, সেটা পরিবর্তন করে পরবর্তী জামাতের কথায়। তারপরে পরিবর্তন করার পর কিন্তু দেখা যায় এটা এনসিবির পক্ষে যায় নাই, তাহলে আবার পরিবর্তন হয় এনসিবির কথায়, আবার দিনের শেষে আবার বিএনপির কথায়। এইগুলা চলতেছে গ্রামে গঞ্জে। আপনি গিয়ে দেখেন, আপনারা তো খোঁজ খবর নেন না, থানায় যান, উপজেলা যান, গিয়ে দেখেন। নির্বাচন যতক্ষণ পর্যন্ত জামাত নিশ্চিত না হবে যে তারা জয়লাভ করবে, যতক্ষণ পর্যন্ত জামাতকে নিশ্চিত করতে না পারবে সরকার, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত সরকার নির্বাচন করতে দিবে না। এবং এরকম একটা পরিবেশে সবচেয়ে বেশি সুবিধা অবস্থায় আছে সরকার। এই সরকার এই খেলাটা আরো 1-2 বছর নির্বিঘ্নে খেলতে পারবে এবং খেলাবে, এবং সেখানে কড়িকাঠ নাড়বে এনসিবির মব মুভমেন্ট। কিছু হইলে এনসিবির মব মুভমেন্ট করাবে, তাকে পুরা সমর্থন দিবে ছাত্র শিবির। ছাত্র শিবিরের মধ্যে প্রচন্ড আর্মস ক্যাডার আছে, তারা দিবে, যেটা আমরা আফগানে দেখেছি, যেটা আমরা ইরানে দেখেছি, যেটা আমরা বিভিন্ন ইসলামিক কান্ট্রিও দেখেছি, যেটা ব্রাদারহুডকে দেখেছি, যে ব্রাদারহুডের জন্য আজকে মিশরের যে অবস্থা হয়েছে দেখেছি, তারই একটা রেপ্লিকা, তারই একটা অবস্থান বাংলাদেশে আছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এলাকায় যে পরিমাণ অস্ত্র আছে, সেই পরিমাণ অস্ত্র ক্যান্টনমেন্টে আছে কিনা অনেকে সন্দেহ পোষণ করেন। বিভিন্ন আবাসিক হলগুলোতেও, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো থেকে, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, আবাসিক হলগুলোতেও যে পরিমাণ অস্ত্র একটি ছাত্র সংগঠনের লোকদের কাছে আছে, এত অস্ত্র সরকারের কাছে নাই। কাজে তারা, আসিফ সজীব তো বলেই ফেলেছে, ইন্টারভিউতে বলেছে যে তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত ছিল। যদি 5ই আগস্ট শেখ হাসিনা পালায় না যেত, যদি সংঘাতের দিকে যাইতো, তাহলে সংঘাত মোকাবেলা করার ব্যবস্থা তাদের কাছে ছিল। এটা আমার কথা না, আপনাদের পত্রিকার ইন্টারভিউ, প্রথম আলো, বিভিন্ন পেপারে ইন্টারভিউতে আমরা দেখেছি, এটা এখনো আছে, খবরের কাগজটা আমি রেখেছি, সযত্ন রেখে দিয়েছি, আছে। কাজেই এখানে পক্ষপাতমূলক নির্বাচন, হ্যাঁ, এখানে যেটা হবে, আমরা কেন নির্বাচন চাই, আপনারা জানেন, নির্বাচনটা হইলে পরে এই সরকারকে কিনে নেওয়া তো খুব সহজ জিনিস। বাংলাদেশে যত রাজনীতিবিদ আসছে, যত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসছে, এত সস্তায় কিনা যায় এরকম সরকার এরশাদও ছিল না। এরশাদও একটু দামি ছিল। এখন একটা পদ লুপ, একটা কি জানি কি বলে এটাকে, এই পুরস্কারের লুপ দেখায় এই সরকারকে কানে ধরে 4 দিন বসা রাখা যায় দেশের বাইরে নিয়ে। একটা পদের জন্য সরকার প্রটোকল খুঁজে না, এয়ারপোর্টে তাকে কেউ প্রটোকল দিল কেনা, ওই বিশ্ববিদ্যালয়ে পুলাপ বানায় কাছে যাওয়ার জন্য সরকার দৌড়ে চলে যায়। কাজে এই সরকার যে কি পরিমাণ
মানে করাপশন শুধু টাকা পয়সাতে করাপশন তো অন্য কথা নয়। করাপশন তো টাকা পয়সার বাইরেও হয় রে ভাই। তো এই সরকারের মতো এত দুর্নীতিগ্রস্ত সরকার তো আমরা আগে দেখি নাই। এই সরকার তো দেশটাকে যেভাবে খুশি বিক্রি করে দিচ্ছে। আপনি করিডোর যাচ্ছে, একবার করিডোর বলছে, একবার বলছে ওই কি বলে সেফ ওয়ে, একবার বলছে ট্রানজিট, একবার কত কিছু বলতেছে। পোর্ট হ্যান্ডলিং বলছে, পোর্টের এফিসিয়েন্সি বলছে, আবার উইদাউট টেন্ডার ছাড়া দিয়ে দিচ্ছে। কোন সরকারে এত সাহস ছিল না যে টেন্ডার ছাড়া এভাবে দিয়ে দিবে কাউকে। আজ পর্যন্ত বাংলাদেশে কোন সরকার সাহস দেখায় নাই, কিন্তু এই সরকার দেখাচ্ছে। কারণ এগুলো বলে আমরা নিজেদের জীবনটাকে আর মানে কি বলে বিপজ্জনক করতে চাই না। তো আপনি যেটা বলেছেন সেই প্রশ্নের উত্তরটা হলো পরিষ্কার। এই সরকার পক্ষপাতিত্ব বলেন, প্রভাবমুক্ত বলেন, করার মতো অবস্থা সরকারের নাই। সরকার কাউকে পক্ষপাতিত্ব করতে পারবে না। এই দেশে নির্বাচন হলে এখন এই সরকারের কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ থাকবে না। এই জন্য ডিসেম্বরের আগে নির্বাচনটা হইলে পক্ষপাত মুক্ত নির্বাচন হতো। কারণ এখন ওসি ডিসি এসপিরা উপরে কথা শুনবে না, হার্ড ক্যাশের কথা শুনবে। হার্ড ক্যাশ যে দিবে তার কথা শুনবে। এখন সরকারি কর্মকর্তারা সরকারি বেতনের ধার ধারে না। তারা সরকারি বেতন 1 তারিখে এখন বেতনের কোন সরকারি অফিসের বাসায় গিয়ে দেখেন, কথা বলে দেখেন, 25 তারিখ গিয়ে দেখেন, আলাপ করে ওদের কোনো অস্বস্তি নাই। আমরা আগে দেখেছি আমরা 15-20 তারিখে। আমরা দীর্ঘ সময় কথা বলছি, আমরা শেষ প্রশ্নের দিকে আসি। আমরা অলমোস্ট 1 ঘন্টা পার করে দিয়েছি। আগামী নির্বাচনকে ঘিরে দেশের আগামী দিনগুলি, আগামী দিনের রাজনীতি কেমন হতে পারে বা কি কি ঘটতে পারে বলে আপনার যদি ভবিষ্যৎবাণী বলি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে কি কি ঘটতে পারে আগামী দিনগুলিতে? আগামী দিনগুলোকে কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। দিবেন? কিন্তু 30 সেকেন্ড বলতে পারি। না, যথাসম্ভব যদি একটু। না, 30 সেকেন্ডে বলে আপনি দিচ্ছি, পাঁচ 30 সেকেন্ডে বলে আপনি দিচ্ছি, পাঁচ 30 সেকেন্ডে বলে দিচ্ছি, কিছুই ঘটবে না, কিছুই হবে না। যা ঘটতেছে, যা চলতেছে তাই চলমান থাকবে। নতুন কিছু ঘটবে না। আমি তো বলছি কিছুই ঘটবে না। নতুন পুরানো কেমনে বুঝবো? কোনো কিছুই ঘটবে না। যা চলমান আছে তাই চলবে। আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদেরকে আজকে দীর্ঘ সময় দিয়েছেন। আমরা শ্রোতাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকেও বিদায় নেব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের সাথে ছিলেন অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান। এই অনুষ্ঠানটি দেখতে পাবেন রাত 10টায়। দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। একই সাথে ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক পেজ।